22 ক্লাব, 24 দল, 1200 অ্যাথলিট নিয়ে এক বিশাল ক্রীড়া মহাযজ্ঞ। বলছি গুলশান ক্লাব লিমিটেডের আয়োজনে 5th ইন্টার ক্লাব ফেস্টিভ্যাল গুলশান অলিম্পিয়া 2025 এর কথা। কি আছে এই অলিম্পিয়াডে, কোন কোন ইভেন্টে অংশ নেবে, কোন কোন প্রতিযোগীরা থাকছে, কারা পার্টনার, কারা, শুরু থেকে সব কিছু নিয়েই আজকের এই বিশেষ আয়োজন। এবং আমাদের সাথে এই অলিম্পিয়াডের সব কিছু নিয়ে বলতে আছেন চারজন অতিথি। একে একে পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আছেন এম এ কাদের অনু, প্রেসিডেন্ট গুলশান ক্লাব। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আছেন এই আয়োজনটা যিনি করছেন, গুলশান ক্লাব অলিম্পিয়া 2025 এর মূল আয়োজক। আমাদের সাথে আছেন চেয়ারম্যান তারেক রহমান। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। এছাড়াও আমাদের সাথে আছেন গুলশান ইউথ ক্লাবের প্রেসিডেন্ট এবং গুলশান ক্লাব অলিম্পিয়া 2025 এর অ্যাডভাইসার ওয়াহিদুজ্জামান তমাল। ওয়েলকাম টু দ্য শো। এছাড়াও আমাদের সাথে চতুর্থ গেস্ট হিসেবে যুক্ত হয়েছেন এই আয়োজনের ভাইস চেয়ারম্যান, গুলশান ক্লাব অলিম্পিয়া 2025 এর ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আমরা শুরুতে প্রেসিডেন্টের কাছে যেতে চাই। আপনি প্রেসিডেন্ট হওয়ার পর এটা প্রথম আয়োজন গুলশান ক্লাব অলিম্পিয়া 2025। এর আগে 4টা আসর হয়েছে। কেমন লাগছে আসলে এই মহাযজ্ঞের নেতৃত্ব দিতে পেরে? আমি খুবই এক্সাইটেড। যখন আমি এই ক্লাবের প্রেসিডেন্ট হই তখন থেকে আমার একটা বক্তব্য ছিল, আমার ইলেকশনের আগেই আমার একটা বক্তব্য ছিল যে আমাদের ক্লাব নট অনলি এন্টারটেইনমেন্ট, কালচারাল প্রোগ্রাম, আমাদের স্পোর্টসে অনেক দূর এগিয়ে যেতে হবে। সেজন্য আমরা সারা বছর ধরে আমরা বিভিন্ন ধরনের ব্যাডমিন্টন, তারপরে টেনিস, আমাদের ক্রিকেট, এগুলো নিয়ে আমরা অনেকগুলো আয়োজন করেছি। এবং বছরের শেষে এই টাইমে এসে আমরা সবসময় অলিম্পিয়াড করি এবং আই এম রিয়েলি, আমার পুরো টিম সহ আমরা ভেরি এক্সাইটেড। আমি একটু ওয়াহিদুজ্জামান তমালের কাছে চলে যেতে চাই। আপনি এই আয়োজনটা এর আগেও করেছেন, গুলশান ইউথ ক্লাবের হয়ে আয়োজন করেছেন, গুলশান ক্লাবের হয়ে করেছেন, এবার অ্যাডভাইসার হিসেবে আছেন। নতুন কি থাকছে আসলে? নতুন যেগুলো থাকছে চেয়ারম্যান আরও বেটার বলতে পারবে। আই থিঙ্ক যতগুলো গেমের ভিতর নতুন ইনক্লুড করেছে, এবার প্যাডেল বল একটা ইনক্লুড হয়েছে নতুন, আর ওয়েট লিফটিং যেটাকে পাওয়ার লিফট বলছে সেটা ইনক্লুড করেছে। এবার চেয়ারম্যানের উদ্যোগে এটা এই দুটো গেম ইনক্লুড করা হয়েছে। চ্যালেঞ্জটা কতটা আসলে? আমরা বলছিলাম শুরুতেই যে 22টা ক্লাব অংশ নিচ্ছে, 24টা দল আছে, অনেকগুলো ডিসিপ্লিন, 18টা ডিসিপ্লিন, 24টা ক্যাটাগরিতে খেলা হবে, 1200 অ্যাথলিট। ইটস আ হিউজ ইভেন্ট। চ্যালেঞ্জ তো অর্গানাইজিং ইজ অলওয়েজ চ্যালেঞ্জ, আর যত চ্যালেঞ্জ আসবে ততই যারা অর্গানাইজ করছে তারা আরও উদ্যমের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করবে। 1200 হ্যান্ডেল করা ইটস টাফ। তবে সবথেকে যেটা বড় প্রবলেম হয়, এই সোশ্যাল ক্লাবগুলোতে যারা অংশ নেয় এরা কিন্তু রেগুলার অ্যাথলেট না, এরা কিন্তু কেউ অফিস করে, বিভিন্ন জায়গায় বিজনেসের সাথে জড়িত। তো যেহেতু আর 10 দিন ধরে এটা হচ্ছে, সেই সময় তাদের অফিস টাইমের সাথে ম্যানেজ করে এই করা, দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ। কারণ কিছু ক্লাব আপনারা জানেন যে চিটাগাং থেকে 2টা ক্লাব আসছে, সিলেট থেকে আসছে একটা ক্লাব, নারায়ণগঞ্জ থেকে আসছে ক্লাব। সো যারা বাইরের থেকে আসছে তাদের একটা বড় সময় এই অলিম্পিয়াডের জন্য, অবশ্য তারা বছরের শুরুর থেকে এই টাইমটার জন্য অপেক্ষা করতে থাকে, কবে গুলশান ক্লাব অলিম্পিয়াড হবে এবং আমরা যাব। এটা কিন্তু তাদের প্ল্যানিং। গুলশান ক্লাব যতদিন থেকে এটা প্ল্যানিং করা, হয়তো 2-3 মাস আগের থেকে, তাদের প্ল্যানিং কিন্তু আরও 1 বছর থেকে, হ্যাঁ গুলশান ক্লাব অলিম্পিয়াডটা অর্গানাইজ করবে, আমরা পার্টিসিপেট করব। বিকজ দিস ইজ দ্য অনলি টুর্নামেন্ট যেটাতে একটা ইন্টার রিলেশন, সবগুলো ক্লাবের মধ্যে একটা ইন্টারেক্টিভ রিলেশন হয়, একটা রিলেশনশিপ বিল্ড হয়। এবং সেই উদ্দেশ্যেই কিন্তু 2019-এ এই অলিম্পিয়াডটা শুরু করা হয়েছিল। দ্যাট টাইম আই ওয়াজ দ্য চেয়ারম্যান। যেটা অলিম্পিয়াড আমরা যখন ফার্স্ট এটা অলিম্পিয়াড শুরু করি, সে সময় আইডিয়া ছিল যে কি করা যায়, যে সবগুলো ক্লাবের ভিতরে কীভাবে একটা বন্ধন সৃষ্টি করা যায়। দেন আই থট দ্যাট আই হ্যাভ গিভেন এ প্রপোজাল। আই থিঙ্ক স্পোর্টস ইজ দ্য মেইন একটা জায়গা যেটাতে সবাইকে আমরা একটা আমব্রেলার নিচে নিয়ে আসতে পারি, এবং থ্রু দ্যাট আমরা একে অন্যকে চিনব এবং একে অন্যের সাথে আমাদের একটা বন্ধুত্ব সুলভ একটা ভাব হবে এবং আমরা একে অন্য ক্লাবের ভালো খারাপ সব দিকে আমরা দেখতে পারবো।
আমরা একটু তারেক রহমানের কাছে চলে যেতে চাই। চেয়ারম্যান, গুলশান ক্লাব অলিম্পিয়াড 2025 প্রতি বছরই আসলে কলেবরটা বাড়ছে। ওয়াহিদুজ্জামান তমাল বলছিলেন 2019 সালে যখন শুরু হয়েছে সেই তুলনায় এখন সদস্য সংখ্যা বেড়েছে, অ্যাথলিটের সংখ্যা বেড়েছে, ডিসিপ্লিনের সংখ্যা বেড়েছে, অ্যাকোমোডেট করাটা আসলে কতটা ডিফিকাল্ট, এবং বলছিলেন যে নতুন কিছু খেলাও আপনারা যুক্ত করেছেন। আমাদের যখন শুরু হয়েছিল ইট ওয়াজ এ হাম্বল বিগিনিং, তখন 331 জন পার্টিসিপেট করেছিল এবং এটার পপুলারিটি দিন দিন বেড়ে আসছে, যেটা আমাদের অ্যাডভাইজার সাহেব বলছেন যে প্রতি ক্লাবের মধ্যে কিন্তু একটা উৎসাহ, একটা উদ্দীপনা থাকে কবে অলিম্পিয়াডটা গুলশান ক্লাব করবে। অ্যান্ড অলিম্পিয়াড এটা হচ্ছে স্পোর্টস কার্নিভাল, ইটস মোর দ্যান স্পোর্টস। সো এখানে যেটা হয় যে গুলশান ক্লাব অর্গানাইজ করতে গেলে এটা একটা বিশাল ফান্ডের প্রয়োজন হয়, যেটা আমরা প্রতি বছর গুলশান ক্লাব করে আসছে, প্রায় প্রতি বছর, এটা 5th টাইম। অ্যান্ড এটা কিন্তু বেসিক্যালি আমাদের একটা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে আমাদের ইয়াঙ্গার জেনারেশনদের। সো এবার যেগুলো আমরা নতুন করেছি তার মধ্যে একটা হচ্ছে যে আমরা রানিং ট্রফিটা প্রথমবারের মতো চালু করছি, যেটা আমাদের হায়েস্ট গোল যারা পাবে তারা এই ট্রফিটা নিয়ে যাবে, আবার আগামী অলিম্পিয়াডে ফেরত নিয়ে আসবে। অ্যান্ড ইট গোজ একেবারে নতুন, এর আগে ছিল, এটা প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করা হচ্ছে। এছাড়া আমরা আরও কিছু ইনক্লুড করেছি, যেমন আগে গোল্ড দেওয়া হতো, সিলভার দেওয়া হতো, আমরা ব্রোঞ্জ মেডেলটাও ইনক্লুড করেছি এবার, যাতে অ্যাজ এ পার্সন এই মেডেলগুলো পায়, যে পার্টিসিপেন্টস। কারণ রানিং ট্রফিটা পাচ্ছে ক্লাব, কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্ট তারা সবাই একটা করে মেডেল পাবে, চ্যাম্পিয়ন, রানার্স আপ অ্যান্ড ব্রোঞ্জে। এছাড়া যেটা আমাদের অ্যাডভাইজার সাহেব বলছিল, আমরা এবার প্যাডেলটা ইনক্লুড করেছি এবং এটার পিছনে আমাদের প্রেসিডেন্টের যথেষ্ট অনুপ্রেরণা আছে। কারণ প্যাডেল একটা নতুন জিনিস, কিভাবে করব, এটা আবার বসুন্ধরাতে কোঅর্ডিনেট কিভাবে করা যাবে। সো এগুলো ওনার উৎসাহে আমরা এটা সাহস করে ফেলেছি এবং এখানে প্রায় 7-8টা টিম কিন্তু প্যাডেলে পার্টিসিপেট করছে, বোথ ম্যান অ্যান্ড ওমেন। এছাড়া আমরা আরেকটা নতুন করেছি পাওয়ার লিফটিং, যেটা আমরা ওয়েট লিফটিং বলি। সো পাওয়ার লিফটিংটা আমাদের জিম আছে, স্টেট অফ দ্য আর্ট একটা জিম গুলশান ক্লাবের। এখানে প্রতিদিন ক্লোজ টু 200 মেম্বার সকাল দুপুর রাত জিম করে। সো ওনাদেরও একটা এক্সপেকটেশন ছিল যে কবে ওয়েট লিফটিংটা আসবে। সো এটা আমরা ইনক্লুড করি। এছাড়া একটা সোশ্যাল ক্লাবে বিলিয়ার্ড হচ্ছে একটা সোশ্যাল ক্লাবের মাপকাঠি। আমাদের সেই কলোনিয়াল যুগ থেকে বিলিয়ার্ডটা সবসময় ছিল, যেটা সামহাও আমরা মিস করে গেছিলাম, এবার আমরা বিলিয়ার্ডটাও অ্যাড করছি। সো এই 1200 জন পার্টিসিপেন্টস প্রায়, এটা কিন্তু ছোট ব্যাপার না। আমরা সোশ্যাল ক্লাব, আমাদের সব প্লেয়াররা হচ্ছে অ্যামাচার প্লেয়ার্স, তারা কেউ ব্যবসা করে, কেউ মাল্টি ন্যাশনালে কাজ করছে, ওখান থেকে সময় বের করে আবার স্পোর্টসে তাদের যথেষ্ট উৎসাহ আছে, যথেষ্ট করে অর্গানাইজ করা। এটা একটা ক্যাপাসিটির ব্যাপার আছে, একটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে। যেমন আমরা রেজিস্ট্রেশনের একটা স্পেসিফিক সময় দিয়েছিলাম যে এত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। সো ওখানে 22টা ক্লাব রেজিস্ট্রেশন করেছে। এর বাইরেও আরও 7-8টা ক্লাব অংশগ্রহণ করার জন্য প্রেসিডেন্ট সাহেবকে রিকোয়েস্ট করেছে, আমাদের অ্যাডভাইজার সাহেবকে রিকোয়েস্ট করেছে, কিছু আমাকে রিকোয়েস্ট করেছে, কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে পারি নাই। এটার অনলি কারণ হচ্ছে আমরা এবার বুঝতে চেষ্টা করছি যে এত বৃহৎ আকারে প্রাইভেট একটা সামাজিক ক্লাব হিসেবে আমরা কতটা নিতে পারবো। সো এখানে যদি আমরা আরেকটু ফ্যাসিলিটিগুলো পেতাম, যেমন ইয়ুথ ক্লাবে ডেফিনেটলি ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল খেলা হয়, বাট আমরা প্র্যাকটিস সবসময় করতে পারি না, কারণ এগুলো খুবই পপুলার জায়গা, এগুলো আগের থেকে বুকিং থাকে। তারপরে অ্যাডভাইজার সাহেব, উনি ইয়ুথ ক্লাবের প্রেসিডেন্ট, উনি কিন্তু আমাদের দিচ্ছে, এবং আমাদের মেহেদি সাহেব, উনি ওখানকার সেক্রেটারি জেনারেল। সো উনি দৌড়িয়ে আমাদের শিডিউল বের করে প্র্যাকটিসের সুযোগ দেয়। এখন আমরা যত বেশি ফ্যাসিলিটি আমাদের বাড়বে, আমাদের কিন্তু ইয়াং জেনারেশনকে তত বেশি আমরা নিয়ে আসতে পারবো খেলাধুলার মধ্যে। কারণ আপনারা সবাই জানেন যে আজকাল ইয়াং জেনারেশনটা
কিছু বিপদে যাচ্ছে, কিছু ইয়াং জেনারেশন আমরা আমাদের বাসায় ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং তারপরে তাদের রিক্রিয়েশন হচ্ছে মোবাইলে, ইউটিউবে আর PS4-এ গেম খেলা। সো আমরা যেটা ছোটোবেলায় করতাম, আমাদের অ্যাডভাইজার সাহেবের সাথে মাঠে খেলতাম, মারামারি করতাম। সো এটা একটা অন্য লাইফ ছিল। হ্যাঁ, এখনো করি আমরা। এই লাইফটা কিন্তু আমাদের ছেলেদের একটা সাইড কিন্তু আমাদের বাচ্চাদের দেখাচ্ছে না। সো যেহেতু ওরা জানে না তারা কি মিস করছে, ওটা আর মিস করে না। তবে খেলাধুলার মধ্যে থাকলে তাদের মানসিক চারিত্রিক একটা সুষ্ঠুতা থাকে। সো আমরা আহ্বান করব আরও বেশি খেলার পরিবেশ সৃষ্টি করা, আরও বেশি খেলার মাঠ জোগাড় করা, যাতে আমরা একটা জেনারেশনকে খেলার মধ্যে আমরা ইনক্লুড করতে পারি এবং এখান থেকে বের হয়ে আসবে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার্সরা। আমাদের ক্লাবে অনেকে আছে টেনিসে ডেভিস কাপ খেলছে, আমাদের অনেক স্নুকার প্লেয়ার আছে যারা বাংলাদেশ ন্যাশনাল খেলছে। সো বের হয়ে আসবে, আমরা যদি ফ্যাসিলিটি দিতে পারি ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে। না আমাদের যে রিসোর্সেস আছে আমরা কিন্তু ভালো প্যাট্রোনাইজ করতে পারবো, আমাদের যদি সুযোগ দেওয়া হয় আমরা ভালো কোচ নিয়ে আসতে পারবো, আমরা ভালো মতো অর্গানাইজ করতে পারবো এবং ছোটোবেলার থেকে আমরা কিন্তু ওদেরকে খেলার প্রশিক্ষণের মাধ্যমে একটা লাইনে নিয়ে আসা যাবে। থ্যাংক ইউ তারেক রহমান ফর এলাবোরেটিভ অ্যান্সার। আমি একটু মেহেদী হাসানের কাছে চলে যেতে, যেটা তারেক ভাই বলছিলেন যে এত রকমের খেলা, সেটার জন্য ভেন্যুর প্রয়োজন হয়। এই জোগাড়টা আসলে কিভাবে হচ্ছে? প্যাডেলের কথা বলছিলেন যে বসুন্ধরা বা গুলশান ইউথ ক্লাবে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল খেলার আয়োজন করা, ওভারঅল জিনিসটা পরিচালিত হচ্ছে গুলশান ক্লাব থেকে, কিন্তু অন্য ক্লাবগুলোর তো আসলে সহযোগিতা আছে এখানে। হ্যাঁ, ডেফিনেটলি যেটা বলেছেন এটা তো স্বল্পতা আছে। আমাদের এই ক্লাবের ভিতর তো আউটডোর অ্যাক্টিভিটিস বলতে ফুটবলটা, ক্রিকেট ইজ ভেরি ডিফিকাল্ট। এই অলিম্পিয়াডের শুরু থেকে ইয়ুথ ক্লাব তাদের সাথে ভেন্যু পার্টনার হিসেবে আসছে এবং যখন যেইভাবে তারা ফ্যাসিলিটি করতে চাচ্ছে আমাদের কিন্তু আন্তরিকতার অভাব নেই। আপনি জেনে খুশি হবেন যে এই গুলশান ক্লাবে কিন্তু এখন একটা বিরাট একটা অংশ কিন্তু ইয়াং জেনারেশন। সেই ইয়াং জেনারেশন কিন্তু আগে গত 4-5 বছর আগেও ছিল না এবং এরা কিন্তু এই নতুনভাবে মেম্বার হয়েছে। আউটডোর অ্যাক্টিভিটি যেগুলি বলতে যাচ্ছেন একটু যেগুলো একটু মাসেল লাগে বা লাগে, ওগুলি কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশন কিন্তু আপনি বিলিয়ার্ড, পুল বা এই জিনিস গল্ফ, ওগুলিকে যদি কম্পেয়ার টু আপনি যদি ওইটা বলে, ওইটা একটা বিরাট অংশ কিন্তু আমাদের ইয়াং জেনারেশন এবং তারা মোস্ট অফ দ্য কেসেস ঘরের পাশেই ইয়ুথ ক্লাব ইজ এ ভেরি ইজি, ট্রাফিকের ঝামেলা অতটা হয় না এবং আমরা কিন্তু মন খুলে তাদেরকে দেওয়ার কোনো দ্বিধাবোধ করি না। অলওয়েজ আমরা ওয়েলকাম জানাই গুলশান ক্লাবকে। সো ইয়ুথ ক্লাবই আসলে মেইনলি ফোকাসটা। আর প্যাডেলটা যেহেতু আমাদের ইয়ুথ ক্লাবে এখন ফ্যাসিলিটিস নাই, সেই জন্য আমরা এটা বসুন্ধরা নিয়ে গেছি। বাট মোস্ট অফ দ্য কেস আমাদের ইনডোর যতগুলি গেম এখানে আছে, টেনিস বলেন, বিলিয়ার্ড বলেন, টেবিল টেনিস, সবগুলি ফ্যাসিলিটি এখানে। আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে 3টা বা 1টা ইভেন্ট আমরা ইয়ুথ ক্লাবে যাচ্ছি। থ্যাংক ইউ মেহেদী ভাই, থ্যাংক ইউ। আমরা আরেকবার প্রেসিডেন্টের কাছে চলে যেতে চাই। এই ধরনের একটা বড় আয়োজন যখন করতে হয় বা যে কোনো ছোটোখাটো আয়োজনের কথাই আপনি বলুন না কেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাকার জোগাড়টা কোথা থেকে হবে, স্পন্সরশিপ কিভাবে আসবে বা পার্টনারশিপটা কিভাবে হবে। গুলশান ক্লাব এত বড় একটা প্রতিষ্ঠান, আপনাদের তো এই সমস্যা বোধহয় হয় না, আপনারা তো অটোমেটিকই স্পন্সর বা পার্টনার পেয়ে যাওয়ার কথা নাকি? খুবই ভালো একটা কোশ্চেন করেছেন। অ্যাকচুয়ালি আমরা আমাদের ক্লাবের যে অনুষ্ঠানগুলো হয়, ইউজুয়ালি আমরা সেই কালচারাল প্রোগ্রাম বলেন, স্পোর্টস প্রোগ্রাম যেগুলো করি আমরা, ওগুলো আমাদের ক্লাবের মেম্বাররাই স্পন্সর করে ইউজুয়ালি। যখন আমরা বড় আকারে লাইক আমরা স্পোর্টস লাইক অলিম্পিয়াড করতে যাই, ডেফিনেটলি আমাদের পার্টনারশিপ দরকার হয়। ব্যক্তিগত স্পন্সরশিপ বা পার্টনারশিপে হয়ে ওঠার কথা না, তখন বড় প্রতিষ্ঠানের এক্স্যাক্টলি আমরা তখন আমাদের ক্লাবেরই বিভিন্ন মেম্বারদের বড় বড় কোম্পানি আছে, আপনারা জানেন গুলশান ক্লাব একটা এলিট ক্লাব, এখানে দেশের সব গণ্যমান্য বড় বড় ব্যবসায়ীরা সবাই আছেন, ওনারা ইউজুয়ালি করে থাকতেন। কিন্তু আপনি জানেন যে গ্লোবাল ইকোনমি এখন খুবই খারাপ পর্যায়ে, দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থা। তো এইবার উই আর ভেরি লাকি, আমাদের যে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, আমরা যাদের কাছে আমরা অ্যাপ্রোচ করেছি, ওনারা খুবই আগ্রহ সহকারে আমাদেরকে আমাদের সাথে পার্টনার হতে রাজি হয়েছেন। আমাদের সাথে এবার ডায়মন্ড পার্টনার হিসাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এসছেন, আমাদের সাথে প্রাইম ব্যাংক এসছেন, আমাদের সাথে ব্র্যাক ব্যাংক এসছেন,
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও এসছেন। আমাদের সাথে আরও কিছু পার্টনার আছে, আমাদের ইফাদ আসছে, ইগলো আসছে, মাম আসছে, চ্যানেল লাইভ, আনন্দ টিভি, টি স্পোর্টস, এটিএন, আনন্দ টিভি, ডেইলি স্টার, প্রথম আলো, অনেকেই এসছেন মিডিয়া পার্টনার হিসেবে, এনারা আসছেন, অনেকগুলো আসছেন, অনেক লম্বা লিস্ট। সো এনাদের সহযোগিতায় কিন্তু আমরা এর আগেও করেছি। সো এবার কিন্তু ব্যাংকগুলো আমাদের সাথে বেশি এসেছে। মূল পার্টনার যে নামগুলো আপনি বললেন যারা পার্টনার হিসেবে আছে সবগুলোই ব্যাংক। জি। ব্রডকাস্ট পার্টনার হিসেবে টি স্পোর্টস এবং জার্সি পার্টনার হিসেবে দৌড়ের নাম রেখেছে। জি। তো মূল পার্টনার সব ব্যাংক হওয়ার কারণটা কি, এবং সাধারণত দেখা যায় কোথাও একটা ব্যাংক স্পন্সর করলে বা পার্টনারশিপে এলে অন্য কোম্পানিগুলো আসলে এগিয়ে আসে, এখানে রহস্যটা আসলে কি? আমি যেহেতু একটা কোম্পানির সাথে জড়িত আছি, পার্সোনাল রিলেশনশিপের উপরও একটু রহস্যটা কি? সেহেতু আমাদের রহস্যটা পার্সোনাল ইনভলভমেন্ট, সেরকমই বলতে পারেন। তো ওইভাবে ওনারা আসলে ঠিকই বলেছেন। যখন আমরা অ্যাপ্রোচ করেছিলাম, আমাদের অফিস থেকে অ্যাপ্রোচ করেছিল, তখন ওনারা বলছে একটা ব্যাংক থাকতে পারবে, আর কোনো ব্যাংক হবে না। তখন আমি পার্সোনালি ওনাদের সাথে কথা বলেছি, সেই জন্যই ব্যাংকগুলো রাজি হচ্ছে। আলহামদুলিল্লাহ ফাইনালি সবাই রাজি হচ্ছেন এবং আমরা এটা করতে পারছি ওনাদের সহযোগিতায়। এটা নাবিল বলবেন যে আমাদের প্রেসিডেন্টের এটা কারিশমা। কারণ কখনোই আপনারা দেখবেন না যে একটা বড় ব্যাংক যখন আসে তখন সাথে অন্য ব্যাংকগুলো থাকে। ইট ইজ বিকজ অফ হিজ কারিশমা 4টা ব্যাংককে আমরা একসাথে পেয়েছি। এবং সেই জন্যই খটকাটা লাগছিল যে আসলে ধাঁধাটা কোথায়। আমরা পরের কথায় যদি একটু চলে যেতে চাই, যে আমরা বলছিলাম যে অনেকগুলো ইভেন্ট, নতুন নতুন ইভেন্টের কথা বলছিলেন তারেক ভাই। এখানে আসলে সবচেয়ে বেশি স্পটলাইট কারে কি, বা যারা সদস্য তারা কোন ইভেন্টগুলোকে নিয়ে আসলে সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে? আমরা জানি যে কিছু ক্রাইটেরিয়া তো নিশ্চিতভাবেই আছে, 22টা ক্লাব যেহেতু এসেছে এবং আরও 7-8টা আসার চেষ্টা করছিল, ক্রাইটেরিয়াগুলো কি এবং স্পটলাইট কোন ইভেন্টে থাকে, এগুলো যদি একটু বিস্তারিত বলেন। স্পটলাইট যদি বলেন, বর্তমান কেন বেশ কিছু বছর থেকেই আমাদের ক্রিকেটের যে মানুষের উপর ক্রিকেটের যে ঝোঁক, ক্রিকেটের যে টান, এখানে গুলশান ক্লাবেও এটার কোনো পরিবর্তন নাই। আমাদের বিগ সবার চিন্তা থাকে বিগ ক্লাবগুলোর ক্রিকেটের ট্রফিটা কার কাছে যাবে। দিস ইজ ওয়ান। অ্যানাদার ওয়ান ইজ দ্য যেটা হচ্ছে গিয়ে আপনার টেনিস। সব সোশ্যাল ক্লাবের কিন্তু মোস্ট প্রেস্টিজিয়াস গেম যদি বলেন এটা হলো টেনিস। টেনিস কোর্ট কার কয়টা আছে এবং টেনিসে কারা ভালো, স্পেশালি এই ধরনের সোশ্যাল ক্লাবগুলোর ভিতরে। সো এই ক্লাবগুলোর ভিতরে সেই টার্গেটটাও থাকে যে টেনিসের ট্রফিটা আমাদেরকে রাখতে হবে। আর ব্যাডমিন্টন ইজ অ্যানাদার বিগ থিং। এই 4টা যে মানে টিম গেম, যে ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন অ্যান্ড ফুটবল, এই ফুটবলটা মাঝখানে উধাওই হয়ে গেছিলো, কিন্তু এরপরে লাস্ট কয়েক বছর থেকে ফুটবলটা এত জনপ্রিয় হয়েছে, স্পেশালি ফুটসল। অ্যান্ড আপনারা জানেন যে গুলশান ইয়ুথ ক্লাব যে গ্রাউন্ডে, সেখানে তারা একটা আর্টিফিশিয়াল ফুটবল টার্ফ করেছে। গুলশান ইয়ুথ ক্লাবের আর্টিফিশিয়াল ফুটবল টার্ফটা আপনি যদি গুলশান, বনানী, বাড়িধারা, বাট এই এরিয়াতে কোনো আর্টিফিশিয়াল ফুটবল টার্ফ নাই। এটা গত বছর গুলশান ইয়ুথ ক্লাব স্থাপন করেছে, আমরা স্থাপন করেছি গুলশান আর্টিফিশিয়াল ফুটবল টার্ফ। এবং রাত্রেও খেলা হয়, যেটা বললাম যে টাইম মেনটেন করা, যে কখন খেলবে। রাত্রে খেলার জন্য মানুষজন অফিস আদালত এগুলো ই করেও এসে সন্ধ্যার পরে এটা খেলতে পারছে। আরও একটা বিষয় আসলে আপনার কাছে জানা আছে যে বিভিন্ন ক্লাবগুলো এই ধরনের প্রতিযোগিতা যে অংশ নিয়ে থাকে, ইনফ্রাস্ট্রাকচার একটা সমস্যা তো আছেই। এই জায়গায় গুলশান ইউথ ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে আপনার মতামতটা জানা জরুরি, যে আপনাদের যেহেতু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, তো আপনারা আসলে কবে থেকে এই জায়গায় কাজ করছেন বা এই প্রতিযোগিতাগুলোর সাথে সম্পৃক্ত আছেন? 2019-এ যখন গুলশান ক্লাব অলিম্পিয়াড করে, সেই সময় আমি চেয়ারম্যান ছিলাম। আমি যখন গুলশান ইয়ুথ ক্লাবকে অ্যাপ্রোচ করি ভেন্যুর জন্য, কারণ গুলশান ক্লাবের তখন ভেন্যু এই ক্রিকেট, ফুটবল, বাস্কেটবলের জন্য ছিল না, তো গুলশান ইয়ুথ ক্লাব এগিয়ে আসে ভেন্যু দেওয়ার জন্য। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 2019 থেকে 2025 এখানে অলমোস্ট 4জন প্রেসিডেন্ট এসছেন, 3জন চেয়ারম্যান আসছেন, কিন্তু ভেন্যু পার্টনার হিসেবে কিন্তু গুলশান ইয়ুথ ক্লাব রয়ে গেছে। সো অল 5 অলিম্পিয়াড, Gulshan Youth Club is a venue partner of Gulshan Club Olympiad, and now I believe যে Gulshan Club and Gulshan Youth Club তাদের ভিতর যে বন্ডিংটা আছে, ইটস এ ভেরি টাইট বন্ডিং। কারণ 5টা অলিম্পিয়াডই গুলশান ক্লাবও কখনো চিন্তা করে নাই গুলশান ইয়ুথ ক্লাবকে ছাড়া করব, গুলশান ইয়ুথ ক্লাবও কখনো চিন্তা করে নাই
যে আমাদেরকে প্রপোজাল দিলে আমরা সেটা করব না। সবসময় গুলশান ইয়ুথ ক্লাবও এগিয়ে এসছে এবং সব দিক দিয়ে তাদের ভেন্যুতে যে যে ফ্যাসিলিটিস আছে সেগুলো দেওয়ার চেষ্টা করেছে। আর এখানে গুলশান ইয়ুথ ক্লাব আপনারা জেনে খুশি হবেন যে আরেকটা দুটা গেম ডেভেলপ করতে যাচ্ছে। আমরা সহসাই প্যাডেল কোর্টটা আমরা করব চিন্তা করেছি, প্যাডেল কোর্টটা করব। প্যাডেল কোর্টটা হলে প্যাডেল কোর্টের ফ্যাসিলিটিসটাও দিতে পারবো, অ্যান্ড একই সাথে আমরা আমাদের ইনডোরে কিক বক্সিংয়ের শুরু করতে যাচ্ছি। সো আমরা রিকোয়েস্ট করবো যদি আমরা কিক বক্সিংটা শুরু করে দিতে পারি তাহলে গুলশান ক্লাব যাতে নেক্সট টাইম কিক বক্সিংটাকেও ইনক্লুড করতে পারে। সো দ্যাট উইল বি কোয়াইট ইন্টারেস্টিং থিং, কারণ আমাদের ছেলে মেয়েদের সবারই জুডো, ক্যারাতে অ্যান্ড কিক বক্সিং এই সেলফ ডিফেন্সটা জানা দরকার আমাদের যেরকম পরিস্থিতি আসছে। একটু তারেকের কাছে যেতে চাই, এমন হয় যে একটা ইভেন্টে বাবা মা খেলছেন, সাথে ছেলে মেয়ে খেলছেন, হওয়ার তো কথা, কারা আসলে অংশ নিতে পারেন? কারণ সদস্যেরও বিভিন্ন রকমের ভেদাভেদ তো আছেই, এবং এই যে 22টা ক্লাব অংশ নিচ্ছে, সব ক্লাব তো সব ইভেন্টে অংশ নিচ্ছে না, এমন ক্লাবও নিশ্চিতভাবেই আছে যারা 2-1টা ইভেন্টে অংশ নিচ্ছে। এবং নারী অংশগ্রহণ সম্পর্কে যদি একটু বলতেন। এখানে আমাদের খেলায় অংশগ্রহণের জন্য ক্রাইটেরিয়া হচ্ছে ফার্স্টে মেম্বার, ওকে, মেম্বার স্পাউস অ্যান্ড মেম্বার চিলড্রেন, এরা পার্টিসিপেট করতে পারে। এবং এমনও অনেক খেলা আছে যেমন বাস্কেটবল, মেম্বার চিলড্রেন একসাথেই খেলেন, কিংবা ক্রিকেট। আমাদের যেটা সবচেয়ে উৎসাহ দেয় আমাদেরকে, আমরা 2019 সালে একটা ক্রিকেট টিম করার প্লেয়ার পেতাম না। 2019 সালে একটা ক্রিকেট টিম করার প্লেয়ার পেতাম না, খুব কষ্ট করতে হতো। এখন আমাদের বাছাই করতে হয়, 2টা টিম হওয়ার পরেও আরেকটা টিম হওয়ার মতো প্লেয়ার্সরা আছে। ফুটবলে আছে, ক্রিকেটে আছে, আর যেটা টেনিস আছে, স্নুকারে তো আমাদের অনেক প্লেয়ার আছে যারা চান্স দিতে পারছি না, পুলিও একই অবস্থা। সো উৎসাহ আছে, এবং সব ক্লাবকেই আমরা বলেছি যে মেম্বার চিলড্রেন আর মেম্বার স্পাউস প্রতিযোগিতায় আসতে পারবেন। গুলশান ক্লাবের অনেকগুলা ইভেন্টে আমাদের মহিলা প্লেয়ার আছে, কিন্তু আমরা ওই টিমগুলা অলিম্পিয়াডে আনতে পারছি না, কারণ অন্য ক্লাবের মহিলা টিম নাই। ওকে, একটা এক্সাম্পল দিই, সুইমিংয়ে কিন্তু আমাদের প্রচুর মহিলা পার্টিসিপেন্টস আছে, কিন্তু ধরুন গুলশান ক্লাবের আছে, অন্য আরেকটা ক্লাবের আবার নাই। সেক্ষেত্রে একটা ইভেন্টে কম্পিট করার জন্য আসলে অন্তত কয়টা ক্লাবের উপস্থিতি থাকাটা প্রয়োজন? এখানে আমরা যেটা আমাদের রুলসে আছে যে একটা ক্লাব থেকে একটা ক্যাটাগরিতে মিনিমাম 4টা ক্লাব হতে হবে। আমরা যেমন অ্যাজ এ হোস্ট ক্লাব আমাদের 2টা টিম থাকে, অ্যান্ড গুলশান ইয়ুথ ক্লাব অ্যাজ এ আমাদের ভেন্যু পার্টনার, তাদের 2টা টিম থাকে, বাকি সব ক্লাবগুলো একটা টিম থাকে। সো আমরা এখানে টিম হিসাবে আমরা যাচ্ছি না, আমরা ক্লাব হিসেবে যাচ্ছি। 4টা ক্লাব না হলে আমরা ওই ইভেন্টটা করব না, বাট শুনে খুশি হবেন আমাদের প্রত্যেকটা ইভেন্টে 4টার অনেক বেশি ক্লাব আছে। আমি এখানে একটু অ্যাড করতে চাই, আপনি একটা কোশ্চেন করেছেন বাবা মা ছেলে মেয়ে এভাবে। আমাদের ফুটবলে আমাদের বাবা এবং ছেলে একই টিমে খেলছে, গুলশান ক্লাবের ফুটবল টিমে আছে। ক্লাবগুলোর সৌন্দর্যই আসলে এই জায়গাটাতে, এবং আমরা বাস্কেটবলেও আছে, বাস্কেটবল, ব্যাডমিন্টনেও থাকার কথা, এরকম অনেকগুলো খেলাতে আসলে থাকার কথা। আমরা মেহেদী হাসানের কাছে একটু যেতে চাই, অর্গানাইজ করাটা এই অল্প কিছু দিনের মধ্যে, আমরা বলছিলাম যে বছর খানেক ধরেই আসলে অর্গানাইজেশনের এই কাজগুলো চলে, বা অন্য ক্লাবগুলো আসলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, তবে ওই যে স্পেসিফিক 8টা-9টা দিন কতটা ঝড় যায় আসলে? বিশাল ঝড়, এটা বলে বোঝাতে পারবো না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা কাজ শুরু করেছি অলমোস্ট 1.5 থেকে 2 মাস আগে। আমাদের সুন্দর একটা টিম করে দিয়েছে আমাদের প্রেসিডেন্ট, আমাদের একদম চেয়ারম্যান থেকে অ্যাডভাইজার থেকে শুরু করে কনভেনার, কো-কনভেনার, এবং প্রতিটি ইভেন্ট, যেহেতু এবার ক্লাব বেশি, ইভেন্টও বেশি, বিকজ আমরা 2-3টা ইভেন্ট আমরা বাড়িয়ে ফেলেছি। সো প্রতিটি ইভেন্টে আলাদা কনভেনার আছে, এবং তাদেরকে কাছ থেকে আলাদা আলাদা করে আমরা শিডিউল নিচ্ছি। বাট যেটা আপনি বললেন যে আসলে একটা কষ্টসাধ্য কাজ, একটা কারণ হলো আসলে এই ক্লাবগুলি তো হচ্ছে সোশ্যাল ক্লাব, দিস আর নট দ্য প্রফেশনাল স্পোর্টস ক্লাব। সো যখন আমরা কোনো কিছু তথ্য বা ইনফরমেশন চাই, ওইভাবে কিন্তু আসে, বাট ওইভাবে কিন্তু চট করে আসে না, বিকজ অফ দে আর নট ইকুইপ অন দ্যাট ওয়ে। সো ওই জায়গায় একটা ধাক্কা খাই, বাট আলটিমেটলি আমরা মাশাআল্লাহ আমাদের যে ছেলে পেলে আছে এবং আমাদের যে কনভেনার করে, দে আর ভেরি মাচ অ্যাক্টিভ অন দ্যাট, এবং প্রত্যেকটি ইভেন্ট সুন্দর করে আমাদেরকে তারা গুছিয়ে দিচ্ছে। মেহেদী হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওয়াহিদুজ্জামান তমাল ছিলেন আমাদের সাথে ছিলেন তারেক রহমান, সাথে ছিলেন এম এ কাদের অনু। আপনাদের
চারজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের এই বিশেষ আয়োজনটা ছিল গুলশান ক্লাব অলিম্পিয়াড 2025-এ কী কী ইভেন্ট থাকছে, কারা অংশ নিচ্ছে, নিয়ম কি, স্পটলাইট কোন ইভেন্টগুলোতে থাকে, এর সব কিছু নিয়েই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চারজন অতিথি কিন্তু বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন যে কোন কোন ইভেন্টগুলো কিভাবে আয়োজিত হচ্ছে, এর পেছনে কারা আছেন, সব গল্পগুলোই। শেষ করছি আজ এখানে এই বিশেষ আয়োজনের। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.